আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 25 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। নিচের প্রশ্নগুলোর একটা বাক্যে উত্তর দাও। কতে বলেছে আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি? আমাদের জাতীয় সঙ্গীতের নাম জনগণ মন অধিনায়ক। ক পান্তাবুড়ি গল্পটি কার লেখা? যোগীন্দ্রনাথ সরকার। গ ঈশপের প্রভুর নাম কি? রাজা ক্রোশাস। ঘ কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? বাম হাতে। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? বর্ষা ঋতু। চ দেশের মাটি কবিতাটির কবির নাম কি? সত্যেন্দ্রনাথ দত্ত। ছ বলাকা বলতে বোঝায় সাদা পাখির ঝাঁক। বর্গিঞ্জ কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? নিম গাছের ডালে। দুই আছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক আমাদের দেশের কোল ভরে আছে কনক ধানে। খ ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। গ সেদিন রাজা শিকারে গিয়েছিলেন। ঘ সূর্য মাথা এসে সোনার কাঠি ছোঁয়ায়। হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। তিনে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এটা শীতকাল আর এটা বৃষ্টি বাদলা। চারের কতে দিয়েছে পান্তাবুড়ি রাজার বাড়ি থেকে ফেরার পথে কি কি নিয়ে এলো? লিখবে ফিরবার পথে পান্তাবুড়ি কুমির, ছুরি, সুঁচ, শিঙি মাছ আর বেল নিয়ে এলো। কতে দিয়েছে দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ধান পাকলে তার রং অনেকটা সোনার মতো দেখায়, তাই ধানকে অনেক সময় সোনার ফসলও বলা হয়। তাছাড়া সোনা হলো অতি মূল্যবান এক ধাতু। কৃষিভিত্তিক বঙ্গদেশে ক্ষেতের ফসলই যেহেতু অর্থনীতির প্রধান ভিত্তি, সেহেতু ধান এখানে অতি মূল্যবান সোনাতুল্য ফসল, তাই কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছে। গ বলেছে হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করেছিল? হাতির কানে হঠাৎ একটা ছোট্ট পাখি ঢুকে পড়ে, ফলে কানের যন্ত্রণা আর অস্বস্তিতে অস্থির হাতি পাগলের মতো ছটফট করতে করতে চাষির ফলন্ত ক্ষেতে ঢুকে পড়েছিল। সে সময় তার বিশাল দেহ আর গোদা গোদা পায়ের চাপে চাষির সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সে ইচ্ছা করে কিছু করেনি। পাঁচে দিয়েছে শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শব্দঝুড়িতে আছে নিষ্ঠা, নালিশ, কাকছানা, আরাম, খোকন। ক পান্তাবুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। খ প্রথমে ভূতটা দেখতে পেয়েছিল কাকছানা। গ রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন। কচ্ছপে ছিল জেদ আর নিষ্ঠা। প্রচণ্ড গরমে আরাম নেই। ছয় আছে বেমানান শব্দটি গোল করো। দুর্গাকাশ, বরফ, শরৎ, নীলাকাশ। বরফ। ঘ মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত, আগুন। সাথে আছে আধার মানে অর্থলেখ দিয়েছে, গাঁতে হবে গ্রাম, আধার হবে অন্ধকার, আধার অন্ধকার আর পায়ে জোর। পায়জন মানে নুপুর।
পাঁয়জোর মানে নুপুর, দন্তান্ন দীর্ঘ, পয় হর্ষ র। 8 দিয়েছে বিপরীত শব্দ লিখতে দিয়েছে, দোষ গুণ, অল্প বেশি, গ্রাহ্য অগ্রাহ্য, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, বন্ধ খোলা। 9 দিয়েছে বাক্য রচনা করো, পাহাড়, বলাকা আর খবর। আচ্ছা, পাহাড় দিয়ে লিখবে যে পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় আছে, ক্ষয়তে আছে বলাকা, বিকেলবেলা আকাশ দিয়ে বলাকারা উড়ে যাচ্ছে, আর গ খবর, আগামীকাল নিম্নচাপের খবর টিভিতে দেখাচ্ছে। 10 আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আচ্ছা, কয় হর্ষ বর্গিঞ্জ দন্তান্ন কুজন মানে বাজে লোক, আর কয় দীর্ঘ বর্গিঞ্জ দন্তান্ন কুজন হলো পাখির ডাক। বয়াকারে বা রয়হর্ষেরই বাড়ি মানে জল, আর বয়াকার ডয়সনরাশি বাড়ি থাকার জায়গা। পয়াকার টয়হর্ষি পাটি মানে মাদুর, আর পা টি মানে পা খানি। 11 আছে পদ কাকে বলে, পদ কয় প্রকার এবং কি কি। লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। পদ হলো 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বর্তমান কাল, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। 12 আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। কতে দিয়েছে ছেলেটি স্কুলে পড়ে, এটা বর্তমান কাল। খ তারা বোন দেখছে, ব্যক্তিবাচক সর্বনাম। গ দয়া পবিত্র ধর্ম, গুণবাচক বিশেষ্য। ঘ সে আগামীকাল বাড়ি যাবে, ভবিষ্যৎকাল। 13 দিয়েছে অনুচ্ছেদ রচনা, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, করোনা ভাইরাস। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দিয়ে দিচ্ছে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। পিতা ছিলেন বিখ্যাত আইন ব্যবসায়ী জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি কটকের মিশনারি স্কুল থেকে পাশ করে কলকাতায় প্রথমে প্রেসিডেন্সি, পরে স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করেন। সুভাষের জীবনে তার শিক্ষক বেণীমাধব দাসের অপরিসীম প্রভাব ছিল। কলেজের পড়া শেষ করে তিনি আইসিএস পড়ার জন্য বিলেতে যান, কিন্তু আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। এর ফলে বহুবার তাকে কারারুদ্ধ হতে হয়। তাকে তার বাড়িতেই পুলিশ নজরবন্দি করে রাখে। গৃহবন্দী অবস্থাতেই 1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে প্রথমে জার্মানি, পরে জাপানে চলে যান। জাপানে গিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ নামে একটি বিশাল সৈন্যদল গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরাই তাকে নেতাজি বলে সম্বোধন করতেন। এই বিপ্লবী বীরই ঘোষণা করেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তবে এই বীর ভারত সন্তানের মৃত্যু রহস্য আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে। বলা হয় এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।